জামাত ইসলামের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা গতকালকে থেকে অনেকটা খুশি। আজকে আমরা তিনটা কারণ জানাবো যেই কারণে জামাত আগামী নির্বাচনে যদি মানুষ একবার বিশ্বাস করে ফেলে তাহলে এই নির্বাচনে বিএনপিকে বড় ধরনের একটা ধাক্কা খেতে হবে। বাংলায় একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অর্থাৎ আপনার জন্ম হতে পারে কোনো খারাপ একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, কোনো একটা বস্তি থেকে, কোনো একটা ফ্যামিলি লিগেসি নাও থাকতে পারে, চোর চোরটা বিভিন্ন ভাবে আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, কিন্তু আপনি আপনার কর্ম দ্বারা যদি নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে মানুষ আপনাকে গ্রহণ করে নিবে। অর্থাৎ কর্ম হইতে হবে ভালো। জামাত 1971 রাজাকার তারপর বিভিন্ন ট্যাগ থাকার পরেও আজকে 2024-এ এসে জামাত যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো কোন রাজনৈতিক দল এমন ভাবে দিতে পারে না। আমি চাই বিএনপিও ঠিক এমন ঘোষণা দিক, এতে বাংলাদেশের মানুষের কপাল খুলে যাবে। জামাতের আমিরের যে বক্তব্য ঘিরে এই মুহূর্তে তোলপাড় যে এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত 200টা সিটও পায় তাহলে কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা নিবে না। আপনি বুঝতে পারেন যে কথাটার মিনিংস কি? সরকারি কোনো সুযোগ সুবিধা নিবে না। অর্থাৎ একজন এমপির জন্য বরাদ্দ যে গাড়ি বাড়ি, রাষ্ট্রীয় কর্মচারী, তারপর হচ্ছে তার বেতন ভাতা, আনুষঙ্গিক বছরে কিন্তু ভালো একটা পয়সা কিন্তু এখান থেকে আসে। যদিও এমপিরা এগুলোর উপর নির্ভর করে না, কিন্তু 2 পয়সা কামাই করে নেয়। তো জামাত এই যে ঘোষণাটা দিল যে 200 এমপিও যদি তারা পায় তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নিবে না। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে এতটুকু কিন্তু বিশ্বাস করে এই যে ঘোষণা জামাতের আমির ডাক্তার শফিক সাহেব দিচ্ছেন, নির্বাচনে পাশ করার পরে তিনি পোল্টি নিবেন না, পোল্টি নিলে বাঙালি হিসেবে আমরা সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিব, এটা নিশ্চয়ই তিনি জেনেই এই সিদ্ধান্ত দিয়েছেন। তাহলে বোঝেন যে জামাত কোন ভাইবটাতে যাচ্ছে। প্রথমে একটা কথা বলছি, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আর এই যে নির্বাচনী ইশতেহারগুলা একটার পর একটা সামনে আনতেছেন, লাস্ট হচ্ছে চেইন অফ কমান্ড। আগে দেখি কেন তিনি এই কথা বললেন যে কোনো সুযোগ সুবিধা নিবেন না। তিনি বলছেন যে গতকালকে সিলেটের এক অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে জামায়াতের কেউ কোন ধরনের অপকর্মে জড়াবে না, যারা অপকর্মে যাবেন তাদের হাত চেপে রাখা হবে। ইটস লাইক এ সাউন্ডস গুড। আমার কাছে এটা সাউন্ডসটা ভালো লাগছে যে হাত চেপে রাখা হবে, অর্থাৎ একটা ব্যবস্থা নেওয়া হবে। দেশের রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলছেন 5ই আগস্টের পর অনেক পরিবর্তন হয়েছে, তবে রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। আগামী নির্বাচনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে দুর্নীতির জট কেটে যাবে, কেননা আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ। এখন জামাতের রাজনৈতিক সমালোচনা আছে, আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, তবে 71 জামাত বারবার যে বিষয়টাতে প্রশ্নবিদ্ধ, এ নিয়ে কিন্তু ডক্টর শফিক সাহেব তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে একটা বক্তব্য দিয়েছেন যে সেই 47 থেকে আজকের দিন পর্যন্ত যা অন্যায় জামাতের দ্বারা হয়েছে বা তারা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে সেটার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন। এখন ক্ষমা করবে নাকি করবে না সেটা জনগণের হিসাব। তবে এই মুহূর্তে নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জামাতের যে কৌশল ছিল, বিএনপির যে অবস্থান ছিল, এর মধ্যে একটা জিনিস প্রতীয়মান হয়ে গেছে, কোনটা? বিএনপি কিন্তু বড় দল, সো একটা আসনে একাধিক প্রার্থী, আর যখন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এমন এমন আওয়াজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে। কেউ বলছেন যে 17 বছর বিএনপির জন্য জেল খাটছি, প্রয়োজনে আবার 17 বছর বিএনপির বিরুদ্ধে গিয়া জেল খাটবো, আওয়ামী লীগের পক্ষে চলে যাবো, জামাতে গিয়া যোগ দেবো। ইভেন এটার কিন্তু একটা ইফেক্ট তলে তলে তৈরি হচ্ছে। ধরেন কোন একটা এলাকার ভিতরে মনোনয়ন পাইছে বিএনপির একজন, আরেকজন যিনি পান নাই, বা একাধিক ব্যক্তিরা যারা আছেন তারা আবার কোরাম করে যদি ধরেন জামাতের পক্ষে চলে যায় বা তলে তলে সেট আপটা দেয়, উপরে থাকে না, আওয়ামী লীগের সময় তো এরকম দেখছি যে উপরে আছে কিন্তু বিদ্রোহী প্রার্থীদের সাথে তলে তলে হাত মিলিয়ে চলতো, বা আওয়ামী লীগের প্রার্থীকে কিন্তু তারা পরাজিত করে ফেলতো, এরকম বিভিন্ন সময় ঘটছে। এখন জামাতের এই যে প্রায় 6-7 মাস আগে প্রার্থী দেওয়ার যে কৌশল ছিল, এটা কিন্তু অনেকটা ইউনিক ছিল। কেন? ভেজাল টেজাল যা হয়েছে তখন শেষ হয়ে গেছে। আবার ধরেন মনে মনে গোষ্ঠারসা থাকলো, মিলমিশ কিন্তু তারা এক ধরনের করে ফেলছে। বাট বিএনপি যেহেতু ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে এই মুহূর্তে যখন এই মনোনয়নটা দিল, স্বাভাবিকভাবে এটার একটা তরতাজা ক্ষোভ, রাগ, গোসা শরীরে সবারই আছে, কারণ সবাই কিন্তু আসলে এমপি হইতে চায়, সবাই চায় তার নেতা এমপি হোক। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিএনপি বড় দল, তাদের ভোট ব্যাংক আছে, তাদের সাপোর্টার বেশি, কিন্তু জামাত এগুচ্ছে ভিন্ন কর্মে। ওই যে প্রথমে বললাম যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, সাধারণ মানুষ কি চায় সেটাকে কিন্তু ফোকাস করা ট্রাই করছে জামাত। যে তাদের এজেন্ডাগুলি দেখেন আপনি, নির্বাচনী যে নারীদের কর্মঘণ্টা কমাবে, সেখানেও কিছু কনফ্লিক্ট আছে।
বাট এটা নিয়ে নিশ্চয়ই বিশদ আলোচনা করবে। কিন্তু এই যে এমপি মন্ত্রীরা কোনো রাজকীয় সুযোগ সুবিধা নিবে না, সরকারি সুযোগ সুবিধা নিবে না, আরো বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু জামাতের আছে, যেগুলা এরপর ধরেন যে হিন্দুদেরকে বা এই পর্যন্ত জামাত যেই ধাঁচে হাঁটছে, বিপরীতে তারা ইয়াং জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য আপনি দেখেন মডার্নিজমের সাথে তারা কানেক্ট হয়ে গেছে। আগে কট্টরপন্থী একটা থিঙ্কিং থাকলেও সেখান থেকে বের হয়ে চলে আসছে। হিন্দুদের সাথে তারা একটা কমিউনিকেশন বন্ডিং করতেছে, এমনকি হিন্দুরও মোটামুটি দলমত নির্বিশেষে তারাও কিন্তু একটা বড় অংশ রাজনৈতিক স্বার্থে হোক, নিরাপত্তার স্বার্থে হোক, অথবা সুযোগ সুবিধার স্বার্থে হোক, তারা কিন্তু এখানে কানেক্ট হচ্ছে। আর ফাইনালি যেটা চেইন অফ কমান্ড, জামাতের একদম ঊর্ধ্বতন নেতা থেকে একটা আওয়াজ আসছে, সেটা একদম গ্রাম পর্যায়ে রুট লেভেলের একজন নেতার মধ্যে কিন্তু এটার প্রতিফলন ঘটে একটা ইউনিক ওয়েতে। তো তার মধ্যে কি জামাতের মধ্যে দুষ্ট প্রকৃতির লোক নাই? আছে, জামাতের ভিতরে দুষ্ট প্রকৃতির লোক আছে, তবে তাদের ব্যাপারেও জামাত কিন্তু সিদ্ধান্ত নেয় খুব কঠোর ভাবে, অন্যান্য দলও নেয় কঠোর ভাবে। কিন্তু কোথাও না কোথাও এই মুহূর্তে জামাত এমন এমন বক্তব্যগুলো জাতির সামনে নিয়ে আসতেছে যে অন্য দলগুলোকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলতেছে যে হ্যাঁ, জামাতের যদি 200 এমপি হয়, এখন কয়টা সিট পাবে সেটা পরে। তারা বলছে তারা কোনো সুযোগ সুবিধা নেবে না, সর্বোচ্চ জায়গায় দেখাই দিছে। এখন আমাদের অন্য দলগুলোকে এরকম ঘোষণা দিতে পারবে, লাইক বিএনপি, যে ভাই আমাদের যদি 300 এমপিও হয়, আমরা শুধু জনসেবাই করব, সরকারি কোনো গাড়ি বাড়ি চাকর বাকর বেতন ভাতা এগুলো আমরা কিচ্ছু নিব না, শুধুমাত্র এলাকার জন্য যে বরাদ্দটা আসবে এইটা নিব। এই ধরনের বক্তব্য জামাতের রাজনীতি, জামাতের কৌশল, এটা কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে যায় যে ঘটনাটার রিফ্লেকশন কি হয়। যেমন ধরেন আপনি আর আমি দুইজন বন্ধু মানুষ একটা পার্কের মধ্যে বসে আছি, এমন সময় একটা ভিক্ষুক আসছে, দুজন আড্ডা দিতেছিলাম, ভালো বন্ধু, কুটুস কুটুস বাদাম খাচ্ছে, এসা স্যার 5টা টাকা দেন। তো এখন আমি মনে করলাম যে ধর বেটা তোরে 5 টাকা দিয়ে কি হবে, যে যা 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 এরকম করলাম। আপনি পট করে 5 টাকা দিয়ে গেলেন। আপনার এই 5 টাকা দেওয়ার ফলে কি হলো, আমার আর আপনার মধ্যে একটা বিভাজন তৈরি হলো কার চোখে? ওই ফকিরের চোখে। হবে না? সে মনে করলো যে এই লোকটা কিপটুস আর আপনি দাতা। এখন তার মনের মধ্যে একটা রিফ্লেকশন আসলো, আসার পরে সে আবার 5 টাকাও পাইলো, সে কিন্তু ভাই হাত তুলা দোয়া শুরু করে দিল। তার এই 5 টাকার ইস্যুতে আমার আপনার মধ্যে মনে মনে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। আমি বাইরে বেটা তুই 5 টাকা কেন দিতে গেছিস, দিয়া দেখছিস নি খামাকা খেচাল, কারণ হাতে যে হাত তুলা দোয়া শুরু করছে, আল্লাহ যে 5 টাকা দিছে তারে সব মনের আশা পূরণ করে দাও, আল্লাহ তারা দানশীল বানান দাও। এগুলো আমার শুনতে ভালো লাগবে না। আমরা মানুষ হিসেবে কিন্তু এই জিনিসটাই, তার মানে মাঝে মাঝে জামাতের যে রাজনৈতিক কৌশল বিএনপিকে কিন্তু ঠিক ওই অবস্থানে গিয়ে দাঁড় করাই দিচ্ছে যে তারা তাদের মুখ দিয়ে অনেক কিছু বলতে কিন্তু বাধ্য হবে। এখন না বললে ওই যে আরেকটা কনফ্লিক্ট তৈরি হবে 5 টাকার মতন, যে দেখো এরা তো দিচ্ছে না, তার মানে এরা তো কিপটা, অথবা এরা সুযোগ সুবিধা নিবে। জামাত পলিটিক্যালি এতটা ম্যাচিউরড এই মুহূর্তে, আপনি সামহাও তাদের সব কলা কৌশল বুঝতে হলে মাথায় কিন্তু ঘিলু থাকা লাগে। জামাতেরও এক শ্রেণীর কর্মী আছে যারা একদম লোয়ার গ্রাউন্ডে বা রুট লেভেলে, তারা বুঝুক না বুঝুক নেতার আদেশ মানে, বাট যারা মেইন টিমে কাজ করেন তাদের সুচিন্তিত খুবই মাস্টার প্ল্যান, মেটিকুলাস প্ল্যান নিয়ে কিন্তু জামাত হাঁটে, যেটা আগামী দিনে নির্বাচনে বিএনপির জন্য একটা বড় ধরনের বাধা। কিন্তু বিএনপিকেও ঠান্ডা মাথায় এখানে খেলতে হবে, এটার নাম রাজনীতি। ভালো থাকুন।